আমরা বেশিরভাগ মানুষই একটা কথা বলে থাকি, বেশিরভাগ ক্ষেত্রে, আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে ভগবান কেন আমার ক্ষতি করছে? অথবা কেউ কেউ বলি যে কেন আমার এত ক্ষতি হচ্ছে, আমার উপরেই কেন লোকের এত আক্রোশ, ইত্যাদি ইত্যাদি। তো এই জাতীয় কথাগুলোর যে ইনটিউশন বেস উত্তরটুকুনি আমার কাছে এসছে, সেটা দুটো ভাগে ভাগ হয়। তাই এই সাবজেক্টের ভিডিওটা দুটো ভাগে ভাগ হবে, নাহলে ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে। একটা হচ্ছে, কিছু মানুষ থাকে যারা কোনো কারণ লাগে না যাদের শত্রুতা করার জন্য, তারা মন থেকেই মানুষকে শত্রু ভেবে নিয়ে শত্রুতা করতে শুরু করে। এরা হচ্ছে ভীষণ মারাত্মক। আর এক ধরনের মানুষ, যাদেরকে আপনি চলার পথে কোনো না কোনো কিছু দ্বারা, হয়তো আপনার অজান্তে, আপনার ভালো কর্ম দ্বারা তাদেরকে আপনি শত্রু তৈরি করে ফেলেছেন। বা কিছু ক্ষেত্রে আপনার আগের আপনার বাবা মা এদের সঙ্গে করে চলা শত্রুতার বোঝাকে আপনি বহন করে চলেছেন। ঠিক আছে, তো এই ভিডিওটা মোটামুটি কয়েকটা পার্ট হবে। যত এটার গভীরতায় ঢুকছি তত বেশি জিনিসপত্র বেরোচ্ছে, তাই এটা হয়তো একের বেশি তো পার্ট হবে। ঠিক আছে, তো বলবো ভিডিওগুলো পরপর দেখবেন, হয়তো আপনাদের সঙ্গে রেজোনেট করবে খুবই ভালোভাবে। বলে রাখি, টাইমলেস রিডিং, সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য রিডিং। কথায় বলতে হয় তাই বলছি, কিন্তু আমার মনে হয় যাদের ক্ষেত্রে যেটা হিট করবে, মিনস যেটা মিলবে, সেটা 90%-এর ওপর 99% পর্যন্ত মিলে যাবে, রেজোনেট করে যাবে। তবুও বলে রাখি, যেটুকুনি রেজোনেট করবে না সেটাকে জোর করে রেজোনেট করাতে যাবেন না। যদি মনে এরকম একটা আকাঙ্ক্ষা হয় যে শুনে দেখি পরের অংশটা, তাহলে সেক্ষেত্রে জানবেন যে হয়তো ঈশ্বর চাইছে আপনাকে এটা শুনিয়ে রাখতে, মেবি এটা ভবিষ্যতে আপনার কখনো কোনো ক্লু হিসেবে ইউজ হবে। কিন্তু যদি মনে হয় না এর পরে আমি আর শুনবো না, তো প্লিজ ওর পরে আর শুনবেন না। ঠিক আছে, এমন না যে আমার ফুল টাইম ভিডিও দেখতে হবে বলেই আমি এই কথাটা বলছি। পরিষ্কার বলছি, যাদের মনে হবে যে এর পরে আমার আর শোনার নেই, শুনবেন না। তার মানে আপনার ওই মুহূর্তে হয়তো আর রেজোনেট করার নেই, বা হতে পারে অন্য কিছু। চলুন দেখে নেওয়া যাক কি বার্তা রয়েছে। ঠিক যে জায়গার যে অনুযায়ী কার্ড রিডিং আসবে, সেই ইনটিউশনটাই আজকে ধরে কথা বলবো। আচ্ছা, এই তিনটে দিয়ে, যে তিনটি কার্ড আমাদের এলো, এই তিনটে কার্ড দিয়ে যেটা বলতে পারি সেটা হচ্ছে, প্রথমত আপনার শত্রুতা চলছে একদম স্কুল জীবন থেকে। কারণ একদম ওই সময় থেকে আপনি এমন একজন পার্সন যে সমস্ত বিষয়ে দক্ষ, সমস্ত বিষয়ে দক্ষতার সঙ্গে কাজ করে যান। পড়াশুনো, ছোটবেলায় আমরা যে যে জিনিসগুলোর সঙ্গে যুক্ত থাকি, আঁকা, নাচ, গান, ফুটবল খেলা, আচ্ছা কেউ কেউ হয়তো জিমন্যাস্টিকের সঙ্গে যুক্ত, বা ক্যারাটে, এই বিভিন্ন কিছুর সঙ্গে, এমনকি পরিবারের সবাইও আপনাকে প্রচণ্ড ভালোবাসে। তো এই বিভিন্নভাবে, এবং খুব ছটপটে, খুব দুরন্ত টাইপের পার্সন আপনি ছোটবেলার থেকে। খুশ মেজাজে থাকা পছন্দ করেন, ভীষণ নিজেও আনন্দে থাকতে ভালোবাসেন, এবং প্রত্যেকের মধ্যে ভীষণভাবে আনন্দটাকে ছড়িয়ে দিতে ভালোবাসেন, এরকম একটা পার্সন আপনি। কিন্তু এখন আপনি যে আনন্দ করেন বা যে হাসিতে কথা বলেন, সেই হাসিটা পুরোপুরি ওপরের, এবং এখনো আপনার স্বভাবটা হচ্ছে যতটা সম্ভব আমি চাইবো নিজেকে পজিটিভ রাখতে, কিন্তু বাইরের মানুষগুলোকে আমি কোনোভাবেই বুঝতে দেবো না যে আমার ভেতরে কি চলছে। এবং অ্যাট দ্য সেম টাইম আমার চারপাশের মানুষগুলোকে আমি পজিটিভ রাখার চেষ্টা করব যতটা সম্ভব তারা পারে।
তো সেখানে আমি ভেতর থেকে গুড়িয়ে যাই, ভেঙে যাই, আমার পুরো বয়স্কদের মতন চিন্তাভাবনা হয়ে যাক, যাই হয়ে যাক না কেন, আমি মানুষগুলোকে সবসময় ভালো রাখতে চাইবো এবং তাদের সামনে আমি কোনোভাবে নিজের খারাপ কিছু দেখাবো না। এটা হচ্ছে আপনার মোটিভ। খুব সম্ভবত আপনাদের যারা শত্রু তাদের বেশিরভাগেরই শত্রুতা শুরু হচ্ছে স্কুল কলেজের ফ্রেন্ড দিয়ে। আমি জানি না আমি কলেজ কথাটা কেন বললাম, কারণ আমি স্টার্ট করেছিলাম স্কুল দিয়ে, হঠাৎ করেই চলে এলো স্কুল কলেজের ফ্রেন্ড দিয়ে। তো মেবি কারোর ক্ষেত্রে কলেজের ফ্রেন্ডের থেকে সমস্যা শুরু, এবং বেশিরভাগ ক্ষেত্রে এই শত্রুতাকারী বন্ধু ফিমেল পার্সন, বেশিরভাগ ক্ষেত্রে। মানে আমি বলতে পারি 100 জনের মধ্যে 98 জনেরই এই শত্রুতাকারী পার্সন। এতগুলো কার্ড একসঙ্গে বের করে দিলে আমি কি করবো ঈশ্বর। আচ্ছা, শত্রুতাকারী পার্সন বেশিরভাগের ক্ষেত্রেই ফিমেল। আমি আগে 3টি কার্ড সরাই, অনেকগুলো কার্ড একসঙ্গে বেরিয়েছে, এতদিনও বেরিয়েছে কার্ড বেশি, কিন্তু এতগুলো একসাথে বেরোয়নি। ওরে বাবা, এই কার্ডটা গ্র্যাভিটি ফলস। আরো এতগুলো কার্ড একসাথেই বেরিয়েছে, আমি একটা পরে আনছি। দেখুন যতটা এসছে ততটার মধ্যে আরেকটা ক্লু দিতে পারি, সেটা হচ্ছে যে পার্সন আপনার ক্ষতি করার জন্য ভীষণভাবে উদ্বিগ্ন, সেই পার্সন না আপনার কথা ভীষণভাবে চিন্তা ভাবনা করে। মানে সবসময় বোধহয় এর থেকে মানে আপনার প্রতি যতটা চিন্তা ভাবনা করে, সেই চিন্তা ভাবনাটা যদি ঈশ্বরের প্রতি দিত, তার বোধহয় হয়তো এতদিনে ঈশ্বর দর্শন হয়ে যেত। এতটাই চিন্তা ভাবনা করে, কিন্তু তার চিন্তা ভাবনাটা হচ্ছে কিরকম না ডাইনির মতো বা পিশাচের মতো। মানে সবসময় আপনার চিন্তা ভাবনা করে চলেছে, কিন্তু কি ভেবে চলেছে যে কিভাবে ক্ষতি করব। আর এখানেই তার সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসছে যে এত কিছু করছি, এত সমস্যা ক্রিয়েট করছি, এত মানে তাকে ছিন্ন ভিন্ন করার চেষ্টা করছি। দ্য টাওয়ারে কার্ড এসে, বুঝতেই পারছেন, এত ছিন্ন ভিন্ন করার চেষ্টা করছি, এত বিভিন্ন মানুষকে দিয়ে চারপাশে বাধা প্রয়োগের চেষ্টা করছি, নিজেও চেষ্টা করছি, কিন্তু তা সত্ত্বেও কেন এটা হয়ে উঠছে না? যতটাই চেষ্টা করছি না কেন, তবুও কেন হয়ে উঠছে না? দেখুন এখানে 8 রয়েছে। তো মানে এর বক্তব্য হচ্ছে আমি তো আমার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, মানে আমি সকাল থেকে শুরু করে, ওই যে বললাম না, এতটা পরিশ্রম যদি, এতটা চিন্তাভাবনা যদি ঈশ্বরের ক্ষেত্রে কাজে লাগাতো, এতদিন তার ঈশ্বর দর্শন হয়ে যেত। তো তার বক্তব্য এটাই যে সে যাই করুক না কেন, সকাল থেকে রাত পর্যন্ত উদয় অস্ত চিন্তাভাবনার মাধ্যমে, বিভিন্ন জিনিসপত্র যোগান দেওয়ার মাধ্যমে, বিভিন্ন মানুষের কাছে যাওয়ার মাধ্যমে, বিশেষত তান্ত্রিক এদের কাছে যাওয়ার মাধ্যমে সে উদয়স্ত পরিশ্রম করে চলেছে যাতে আপনার ক্ষতিটা করতে পারে। কিন্তু কথাটা হচ্ছে সে করতে পারছে না। সে বারংবারই দেখছে যে আপনার ক্ষতি করার জন্য কিছু একটা কার্য করে এলো, আপনি কয়েকদিন একটু অসুস্থ হয়ে রইলেন, কয়েকদিন আপনার কাজ একদম 12টা বেজে গেল, কয়েকদিন আপনাদের রিলেশনশিপ একদম জঘন্য হয়ে গেল। রিলেশনশিপ মানে যারা ধরুন বিয়ে করেছেন তাদের বৈবাহিক জীবন, বা যারা বিয়ে করেননি তাদের চারপাশের সঙ্গে জীবন খুব বাজে হয়ে গেল। কিন্তু তারপরেই দেখা যাবে যে যাদের সঙ্গে ঝামেলা হয়েছিল তারা নিজেদের ভুল বুঝে আবার আপনার কাছে ফিরে আসছে। আর এটাই হচ্ছে আপনার শত্রুর প্রধান চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এখন, যে আমি ভাই এত কিছু করছি, নিজেকে একটা বিশাল কেউকেটা ভাবছি, এত দিকে যাচ্ছি, এত কিছু করছি, কাকড়ার মতন একদম আষ্টে পৃষ্ঠে বেঁধে মেরে ফেলার চেষ্টা করছি, সমস্ত কিছু করে ফেলেছি, ঠিক আছে,
ক্যান্ডেল ইয়ের থেকে শুরু করে, ম্যাজিক থেকে শুরু করে, এটা এক ধরনের ব্ল্যাক ম্যাজিক। তো ক্যান্ডেল ম্যাজিক থেকে শুরু করে, মিরর ম্যাজিক থেকে শুরু করে বিভিন্ন কিছু আমি করে ফেলেছি, অথচ কোনোভাবেই কিছু করে উঠতে পারছি না। এটাই তাকে ভীষণভাবে ভাবনায় ফেলে দিয়েছে। এখন যেন এমন একটা অবস্থা হয়েছে যে সে যা কিছু কর্মা, মানে যা কিছু করতে চেয়েছে, যে যা কিছু করে যে কর্মাটা সে অর্জন করেছে, সেটা যেন মিরারে রিফ্লেক্ট ব্যাক হয়ে তার কাছেই ফেরত আসছে। সমস্ত কিছু সাইন কিন্তু সেরকমই দিচ্ছে। সে হয়তো যেটা উইন করতে চেয়েছিল, এখন নিজের কাছেই একটা কালা মানে প্রাইজ হয়ে তার কাছে ফিরে এসেছে। ঠিক আছে, তো এরকম হচ্ছে তার ব্যাপার। এবং সে রীতিমতো ক্ষেপে বোম হয়ে যাচ্ছে যে আমার একনিষ্ঠ চিন্তা ভাবনা এটা, যে আমি কিভাবে ক্ষতি করব, কিন্তু আমি কোনোভাবে করে উঠতে পারছি না। যতই ডাউন করি না কেন, এ স্প্রিংয়ের মতন, মানে আপনি স্প্রিংয়ের মতো আবার সেই ফেরত চলে আসে। এবার উপকরণগুলো তার সামনে সাজানো, মানে সে নতুন চাল চালার আগে সে এখন ভাবতে বসেছে যে কিভাবে কি করব। সে না নতুন সুযোগগুলো, মানে নতুন তার মাথায় যে চিন্তা ভাবনাগুলো এসেছে যে এখন আমি এইভাবে প্ল্যানিং করব তার পেছনে লাগার, তার সঙ্গে শত্রুতা করার, কিন্তু সেই প্ল্যানিংয়ের জায়গায় কোথাও তার সমস্যা হচ্ছে। সে এখন ভাবতে বসেছে না, আমাকে এরকম একটা ভালো রকমের প্ল্যানিং করতে হবে যে প্ল্যানিংটাতে এবারে আর কোনোভাবেই টোপ ফসকাবে না। আমি জানি না, এই কথাগুলো আমার মাথায় আসছে, আমি বলে যাচ্ছি। এবং এবারে আরো 10-5 দিকে দৌড়াবে না, একটা দিকেই যাবে। ওই একটাই লাঠিকে এমনভাবে পুঁততে চাইবে যাতে ওই একটা লাঠির বলে, এতদিন তো অনেক নষ্ট হয়েছে, এবার ওই একটা লাঠি যেন ওকে একদম শান্তিতে ঘুমোতে দেয়। যে শান্তিতেও এতদিন ধরে ঘুমোতে পারছে না, সেই শান্তিতেই যেন ও ঘুমোতে পারে। এবার চলে আসি যেখানে, মানে এটা হচ্ছে আপনার শত্রু চিন্তা ভাবনা এই মুহূর্তে, মানে সে কিন্তু আবার একটা হামলা করতে চলেছে। ঠিক আছে, এবার চলে আসবো এটাতে যে সে মানে কেন আপনার ওপর এত ইয়ে করতে চায়, মানে যেটা আপনার নিজস্ব চিন্তা ভাবনা, যে আপনি তো কোনোদিন কারোর ক্ষতি করার কথা ভাবেননি, কোনোদিন কারোর সাথে পাশে থাকেন না, অথচ আপনার পেছনে সে কেন এভাবে পড়ে আছে। যখন স্কুল টাইমে বা কলেজ টাইমে, জানি না এটা কতটা রিলেট করবে, মনে আসছে বলছি, স্কুল টাইমে বা কলেজ টাইমে আপনি ওর উপকারই করেছেন, ক্ষতি কখনো করেননি, বরং ওদের রিলেশনশিপের মাঝখানে যখন প্রবলেম হয়েছে, মানে আপনার শত্রুর যার সঙ্গে ভালোবাসা বা কিছু, তাদের রিলেশনশিপের মাঝখানে যখন প্রবলেম হয়েছে, আপনি গিয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছেন, সেই জায়গাটা ঠিক করে দিয়েছেন। পড়ার ক্ষেত্রে যা সমস্যা হয়েছে সেগুলো আপনি মেকআপ করে দিয়েছেন, ইত্যাদি। মানে কলেজ লাইফে যা যা, ইটস ফর শিওর, ইটস আ কনফার্মেশন বেল। তো কলেজ লাইফে বা স্কুল লাইফে সে যা যা সমস্যায় পড়েছে, আপনি তাকে কখনো একা ছাড়েননি, তার সমস্ত সমস্যা আপনি সলভ করে গেছেন। তা সত্ত্বেও আজকে সে আপনার প্রতি ফুল একজন মানে এত বড় শত্রু হয়ে বসে আছে যে আপনি বুঝতে পারছেন না যে এটা কি করে সম্ভব। চলুন দেখি কার্ড কি বলছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে না, আপনি ওকে সাহায্য করেছেন, আপনি আপনার বান্ধবীকে বা বন্ধুকে সাহায্য করেছেন, বারংবার আপনার সর্বস্ব দিয়ে ওকে সাহায্য করে গেছেন, আপনার কনসিয়াসনেসটাকে আপনি ওর মধ্যে দেওয়ার চেষ্টা করেছেন, সমস্ত কিছু করেছেন, কিন্তু এই সমস্ত কিছুতে কোথাও ওর মধ্যে যে চেঞ্জেসটা এসছে সেটা হচ্ছে ভীষণ ও সাপ্রেসড হয়ে গেছে। ও ভেবেছে, এরকম ভাবনাটা ওর মধ্যে এসছে যে ও
ওকে তো আপনার সাহায্য নিয়েই বাঁচতে হচ্ছে। আপনি কি এমন কেউ কেটা যে বারবার ওকে সাহায্য করবেন? মানে কখনো তো ওরও চান্স পাওয়া উচিত আপনারকে হেল্প করার। আর ঠিক এই জায়গাটাই ওর মাথায় কোনো, অ্যাকচুয়ালি ও কিন্তু শত্রু না, ও হচ্ছে একটা সাইকিক পার্সন। মানে সাইকিক পার্সন হতে আমি ওটা বলছি না যে ওর ইনটিউশন পাওয়ার খুব ভালো, ওই অর্থে বলছি না, একজন মেন্টাল পার্সন, ঠিক আছে, একটা মেন্টাল পিস বলা যেতে পারে। তো এই মেন্টাল পার্সন অ্যাকচুয়ালি এরকম একটা ভাবনা ভেবেছে যে আপনাকে একদম বিপদগ্রস্ত করে আপনি যখন একদম কুপোকাত হয়ে যাবেন, তখন ওই আগে যেমন আপনি ওর হেল্প করতেন ও সমস্যায় পড়লে, কিন্তু সেটা আপনার দ্বারা তৈরি করা সমস্যা ছিল না, তো আপনাকে তো কোনোভাবে ও হেল্প করতে পারছে না, তাই ও ঠিক করেছে যে আপনাকে সমস্যায় ফেলে হাসির পাবে জিনিসটা, আপনাকে সমস্যায় ফেলে ওরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করে তারপরে ও আপনাকে হেল্প করতে আসবে। তাহলে ওকে আপনি যে সাহায্য করেছিলেন ও সেটা আপনাকে পরিশোধ করতে পারবে, অ্যাকচুয়ালি আপনাকে শোধ করতে চায়, ঠিক আছে। ভেবেচিন্তে এবার হেল্প করতে যাবেন, হেল্প করলেও পরিশোধ করার জন্য শত্রুতাও চলে আসে আবার, ঠিক আছে। তো এই কথাই, এই ধারণাই তার মনে প্রাণে, মানে কি বলবো, রক্তে, বিভিন্ন জায়গায়, আমি হাসছি, হয়তো আপনাদের মনে হবে দিদি হাসছে, যে যন্ত্রণায় ভোগে সেই বোঝে। অ্যাকচুয়ালি হাসছি না, মানে কি বলবো, আনন্দের হাসিতে হাসছি না, এটুকু বলতে পারি, বাকিটা এক্সপ্রেস করা পসিবল না, বাকিটা যদি কেউ বুঝতে পারেন তো বুঝে নেবেন। কিন্তু এই যে তার দীর্ঘদিন ধরে এক্সপিরিয়েন্স হচ্ছে যে সে কোনোভাবেই আপনাকে ওই কন্ডিশনে এনে ফেলতে পারছে না, যে কন্ডিশনটাতে ও চায় এক্স্যাক্টলি যে আপনি পড়ুন, সেই কন্ডিশনটাতে এনে না ফেলতে পারার জন্য ওর মনে এতটাই রিভেঞ্জমূলক ভাবনা এসে উপস্থিত হয়েছে, যেখানে ও মোটামুটি ডে ড্রিমিং করছে যে আপনি এক সময় কোনো আর পথ না পেয়ে ওকে এরকম করে জড়িয়ে ধরবেন, ওকেই একমাত্র ভরসা করবেন, ওকেই একমাত্র সমস্ত কিছু ইয়ে করবেন, এবং এটা পাওয়ার জন্য এখন সে পুরোপুরি কিন্তু আপনার শত্রুতে পরিণত হয়েছে। এখন তারা কিছু পরিশোধ করার ইচ্ছে নেই, এখন ব্যাপারটা গিয়ে দাঁড়িয়েছে প্রতিশোধে, ঠিক আছে। প্রতিশোধে কেন গিয়ে দাঁড়িয়েছে? আগের জিনিসটাও এখন আর ফেরত দিতে চায় না, আগে আপনাকে ওই নিচু জায়গাটাতে নিয়ে যেতে চায়। ওর কোথাও হয়তো মনে হয় আপনি যদি না থাকতেন, এখন মনে হয় প্রেজেন্টে যে আপনি যদি না থাকতেন ও হয়তো ওকে ছোটবেলার থেকে এত সমস্যার মুখে পড়তে হতো না। যদিও এটা তার নিজস্ব সিনারিওর একটা ভাবনা, ইয়েস, যে ফ্রেন্ডলিনেস আপনাদের মধ্যে ছিল সেই ফ্রেন্ডলিনেসই এখন তার মানে এনিমিনেসের কারণ হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। সেই বন্ধুত্বই এখন শত্রুতা হয়ে দাঁড়িয়েছে। ও এখন চাইছে মনে প্রাণে যে কি করে এই জায়গাটা কেটে বেরিয়ে যাওয়া যায়, সেটাই করতে পারছে না, সেই জায়গাটাই কমপ্লিট করতে পারছে না, ঠিক জায়গাটা খুঁজে পাচ্ছে না যেই জায়গাটাতে এটাকে বসালে পরে, মানে এখানে দেখছেন একটা পিস পুরো, আমি জানি না কতটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই যে একটা পিস এটা পুরো আলাদা আছে অন্যগুলোর থেকে, অন্যগুলো কিন্তু বসানো কমপ্লিট হয়ে গেছে, শুধু এই পিসটা কোথায় বসাবে সেটা যদি ঠিকঠাক মতো বসাতে পারে তাহলেই ওর শত্রুতা, যে রিভেঞ্জ নেওয়ার যে অ্যাকচুয়াল লক্ষ্যটা, ড্যাশবোর্ডটা, ওটা কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। কিন্তু ওটাকেই সে কমপ্লিট করে উঠতে পারছে না, কোনোভাবেই কমপ্লিট করে উঠতে পারছে না, এটা গেল সবচেয়ে বড় কথা। আর এই জন্যই ও এখন প্রচণ্ডভাবে ডিপ্রেশন, প্রচণ্ডভাবে সমস্ত কিছুর মধ্যে পড়ে বসে আছে। ডিপ্রেশন বলুন, অ্যাংজাইটি বলুন, মানসিক রোগ বলুন, রিভেঞ্জ নেওয়ার ইচ্ছে বলুন, যাই বলুন না কারণ সমস্ত কিছু মিলেমিশে এখন এতটাই বড় হয়ে দাঁড়িয়েছে যে ও এখন স্বয়ং রাহু হয়ে দাঁড়িয়েছে আপনার জন্য, স্বয়ং এখন রাহু হয়ে দাঁড়িয়েছে আপনার জন্য। আপনাকে গিলে খেতে পারলে ও বোধহয় সেটাই করে ফেলতো। একজন আউটসাইডার হিসেবে ও বাইরের থেকে দাঁড়িয়ে সমস্ত মজাটা দেখতে চায়, আগে মজাটা দেখবে, তারপরে
নিজের রূপ পরিবর্তন করে বন্ধুর বেশে আপনার কাছে এসে আপনাকে হেল্প করবে, ঠিক যে হেল্পটা আপনি ওকে ছোটবেলায় করতেন, যেভাবে আপনি ওর জীবন সাজিয়ে দিতেন ও আপনার জীবন সাজিয়ে দেবে। কিন্তু এই অলীক কল্পনা, এই অলীক কিছু করে আলটিমেটলি কিন্তু ওর কিছু লাভ তো হচ্ছেই না, বরং ও নিজেরও ক্ষতি করছে, আপনার ক্ষতি করার চেষ্টা করে আপনার দিনগুলোকে শুধু শুধু লেন্দি বানাচ্ছে। আপনার কাজের ক্ষেত্রে প্রবলেম সৃষ্টি হচ্ছে, আপনার রিলেশনশিপে প্রবলেম সৃষ্টি হচ্ছে, কোনো কাজে আপনি ঠিক মতনভাবে এগোতে পারছেন না, কোনো কিছুর মধ্যে আপনি ঠিক মতনভাবে কনসেন্ট্রেট করতে পারছেন না। আপনার মধ্যে এমন একটা সমস্যার সৃষ্টি হয়েছে যে সমস্যাটা এমন, না তো আমি ছেড়ে বেরোতে পারি, না তো আমি ওটাকে ধরতে পারি। এরকম ধরনের কোনো সমস্যা লাইফে ভীষণভাবে ক্রিয়েট হয়েছে। কারোর ক্ষেত্রে হয়তো এই সমস্যাটা এরকম যে আমার একটা বাড়ির মাথায় আসছে, মানে ওই বাড়ির থেকে হয়তো আপনি মুভ করতে চাইছেন, কিন্তু এমন একটা সিচুয়েশন যে ওই বাড়ির থেকে আপনি কোনোভাবেই মুভ করতে পারছেন না, এবং আপনি জানেন যে ওই বাড়িটা আপনার জন্য খুব একটা শুভ নয়, ঘরগুলো খুব অন্ধকার, এরকম টাইপের একটা ভিশন আসছে। সম্ভবত বাড়িটাতে আগে ওরকম দারিদ্রতা ছিল না যতটা দারিদ্রতা এখন রয়েছে। ইয়েস, বিশাল রকম মারাত্মক রকম চেঞ্জ হয়ে গেছে ওই বাড়িটাতে। বাড়িটা এমন নয় যে কোনো ভাড়া নেওয়া বাড়ি, কোনো পূর্বপুরুষেরই বাড়ি আপনাদের, কিন্তু হয়তো কোনোভাবে আপনার মনে হচ্ছে যে বাড়িটা স্যুট করছে না। অ্যাকচুয়ালি বাড়িটা নিয়ে সমস্যা নয়, সমস্যাটা হচ্ছে সমস্যাটা হচ্ছে আপনি মাথায় এতটাই বেশি স্ট্রেস পেয়ে গেছেন, এবং এই স্ট্রেসটাই আপনাকে বিভিন্নভাবে না এবার দিকভ্রান্ত করার চেষ্টা করছে, জাস্ট দিকভ্রান্ত করার চেষ্টা করছে। আপনার মনে হচ্ছে বাড়িটাতে গন্ডগোল, তাই জন্য এরকম হচ্ছে। আপনার মনে হচ্ছে যে যে অ্যাকচুয়ালি আপনার হেল্প করতে চাইছে বা আপনাকে ওই সময় মেন্টাল সাপোর্টটা দিতে চাই, যে সেই ব্যক্তিকেই আপনি ভুল বুঝছেন। একদম এই করতে করতে আপনি পুরো একা হয়ে যাচ্ছেন, এবং আপনি পুরো একা বিচরণ করছেন। এই মোমেন্টে আপনার মনে হচ্ছে যে আপনার মনে হচ্ছে না, আপনি একদম ডেফিনিট যে আপনার চারপাশে কেউ নেই, এবং কেউ যদি আসেও আপনার চারপাশে সে আপনার ক্ষতি করার জন্যই আসবে। তাই জন্য আপনি কারোর সঙ্গে দেখা তো দূরের কথা, কারোর সঙ্গে আপনি সোর্সের কাছে পর্যন্ত পৌঁছতে চান না, মানে ঈশ্বরের কাছে পর্যন্ত কোনো রকমভাবে যেতে চান না। ঠিক আছে, তো আপনাকে যেটা করতে হবে, যেহেতু ঈশ্বরের কার্ডটা এলো, আপনাকে এই জায়গাটাতে চেঞ্জ করতে হবে। কারণ একটা জিনিস আপনিও জানেন, আমিও জানি, আর 5টা মানুষও জানেন, নাথিং ইজ ইম্পসিবল। কোনো কিছুই ইম্পসিবল নয়, এটা আপনি আমরা সবাই জানি, এটাকে নিয়ে বেশি বড় করে বলার কিছু নেই। অ্যাট দ্য সেম টাইম এটাও জানি যে কোনো পরিস্থিতিতে পড়লে পরে মানুষ ভাবে একমাত্র আমিই বুঝতে পারছি সেই পরিস্থিতিটা, আর অন্য কেউ বুঝতে পারে না। কিন্তু অ্যাজ এ হিলার, অ্যাজ এ রিডার, বাকিগুলো আর বললাম না, আমাদের এইটুকুনি এবিলিটি আছে যে ভগবানের আশীর্বাদে যে আমরা এইটুকু বুঝতে পারি। আর এমন নয় যে আমরাও কোনো একটা সময় বা বর্তমানেও কেউ না কেউ আমরা কোনো না কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই না, এটা কিন্তু নয়। ঠিক আছে, তো যাই হোক, এটা আমাদের কথা বলে মনকে আনন্দ দেওয়ার জন্য আমি কোনো কথা বলছি না। আমি শুধু এইটুকুনি বলতে চাইছি, এই যে নিজেকে কমপ্লিটলি মেন্টালি স্টাক করে নিয়েছেন, এই জায়গাটা থেকে আপনাকে বেরোতেই হবে। দেখুন, আর 5 জন, হ্যাঁ আপনি হয়তো বিশ্বাস করতে পারলেন না, হতেই পারে, কিন্তু জায়গাটা আপনাকে ওপেন মাইন্ডেডনেস তো রাখতে হবে। আপনি যদি ওপেন মাইন্ডেডনেসটাই না রাখেন, তাহলে আপনি কি করে বুঝবেন যে আপনার সামনে আসা ব্যক্তিটি ঠিক না ভুল? আপনি যদি নিজের সিদ্ধান্ত অনুযায়ী ভাবতে থাকেন তাহলে তো মুশকিল। এবং এই যে স্টাকড হয়ে বসে আছেন যে আপনি কোনোদিন কারোর ক্ষতি করেননি, অথচ কেন আপনার সবাই ক্ষতি করছে, এবং আর বাবা আমি কারোর সঙ্গে ইয়ে করতে যাব না, ভগবানের কাছে গিয়েও বা কী হবে, সেও তো আমাকে কোনো হেল্প করবে না, বা আমাকে তো সেও দেখেনি, আমার এত যে ক্ষতি হয়ে গেল তাতে তো তার কোনো রকম হেলদোল নেই। এই ভাবনাগুলোর থেকে আমাদের বেরোতে হবে। দেখুন,
দৈনন্দিন জীবনটা আমাদের অতিবাহিত করতেই হচ্ছে, আমরা চাই না চাই। আমরা যদি এই মুহূর্তে চাই যে আমি মরতে চাই, এটাও যদি চাই, এরও একটা বাস্তব গল্প আমি একদিন শেয়ার করব। সেখানে তিনি মরতে চেয়েও মরতে পারেননি, মানে সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট করেও মরতে পারেননি। মানে এই যে কথাটা বলা হয় না, আমি এটাই বলতে চাইছি যে এটা আমার চোখে দেখা মানে চোখে দেখা না, কানে শোনা এবং পরবর্তীকালে মানুষটাকে দেখা এবং সেই সমস্ত সিম্বলগুলো দেখা, মানে সমস্ত প্রমাণগুলো দেখে এটা আমার অভিজ্ঞতা। যে অভিজ্ঞতাটা বলছি, যে এই যে কথাটা আছে না, জন্ম মৃত্যু বিবাহ, এই তিনটে বিধাতার হাতেই গড়া এবং বিধাতার হাতেই সমস্ত কিছু। তো সেখানে আমরা চাইলেও কিন্তু মৃত্যুবরণ করতে পারবো না। এটা যে অ্যাবসলিউটলি কারেক্ট, সেটা আমার নিজের চোখে দেখা, প্রমাণ পাওয়া। একদিন আমি অবশ্যই শেয়ার করব যদি আপনারা চান। তো এক্ষেত্রে শুধু একটাই কথা বলার, যে নিজের মনটাকে এত ক্লোজ করে না রেখে মনটাকে খুলতে হবে, ঠিক আছে? এটা আপনি নিজেই পারবেন করতে, কারণ মানুষের কাছে এমন বিশ্বাসের বল ঈশ্বরের তরফ থেকে পাঠানো আছে, যেখানে মানুষের জন্য না এই ধরনের ব্যাপারের জন্য কোনো রকম হিলারের প্রয়োজন হয় না, সে নিজেই করতে পারে, ঠিক আছে? তো যেদিন শুনবেন, আমি সেই দিনটাকেই আজ ধরে বলছি, নিজেকে মেন্টালি স্টার্ট করার থেকে অল্প অল্প করে বের করুন। আমি জানি খুব কঠিন কাজ, কিন্তু এটা আপনাকে করতেই হবে, আপনার জন্য, আপনার ভালোর জন্য, অন্য কারোর জন্য না। ভালো থাকবেন।